নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি সৎ প্রসঙ্গ আলোচনা। আজকে আমি আপনাদের শোনাব স্বামী ভূতেশানন্দজি মহারাজের জীবন কথার তৃতীয় পর্ব। 1920 সাল থেকে জ্ঞান মহারাজের আশ্রমেই বিজয় সবসময় থাকেন। এখান থেকেই তিনি কলেজে যাতায়াত করেন। খাবার সময় মামার বাড়িতে যান। কলেজের সময়ের আগে পরে আশ্রমের তরুণদের মতো তিনিও গরিবদের জন্য প্রতি রবিবার বাড়ি বাড়ি গিয়ে মুষ্টি ভিক্ষা করেন। মুষ্টি ভিক্ষার চাল একটি মাটির হাঁড়িতে জমা থাকত বাগবাজারের কিরণচন্দ্র দত্তের বাড়িতে। কিরণবাবু তাঁর বাড়িতেই রামকৃষ্ণ বিবেকানন্দ সমিতি গঠন করেছিলেন। আশ্রমের ছেলেরা ছিলেন এই সমিতির স্বেচ্ছাসেবক। তাঁদের মধ্যে ছিলেন কিরণবাবুর বড় ভাইপো পটল, দ্বিজেন্দ্রনাথ। স্বামী শারদানন্দের মন্ত্রশিষ্য পটল ছিলেন বিদ্যাসাগর স্কুলে বিজয়ের সহপাঠী। বস্তুত তখন মামার বাড়ির সঙ্গে বিজয়ের আর কোনো যোগাযোগই নেই। একদিন তিনি মুষ্টি ভিক্ষায় বেরিয়েছেন। পরিচিত একজন দেখা হতে বললেন, তাড়াতাড়ি মামার বাড়িতে যাও, তোমার মা খুব অসুস্থ হয়ে পড়ায় তোমাদের গ্রাম থেকে তাকে এখানে নিয়ে আসা হয়েছে। সঙ্গে সঙ্গে মামার বাড়িতে গিয়ে দেখেন সত্যি মা খুবই অসুস্থ, প্রায় অন্তিমকাল। যে কদিন মা জীবিত ছিলেন তিনি প্রাণ ভরে মায়ের সেবা করলেন। অবশেষে একদিন তাঁরই কোলে মাথা রেখে সজ্ঞানে জপরত অবস্থায় চারুবালা দেবী শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। সময়টি ছিল 1921 সাল। বিজয়ের বয়স তখন 20 বছর। বাবা পূর্ণচন্দ্র 3 বছর আগেই 1918 সালে কলকাতায় শ্বশুরালয়ে অসুস্থ হয়ে পরলোক গমন করেছিলেন। ইতিপূর্বে 1919 সালে শ্যামবাজার বিদ্যাসাগর বিদ্যালয় থেকে 7টি বিষয়ের মধ্যে 5টিতে লেটার নিয়ে স্টার পেয়ে বিজয় এন্ট্রান্স পাশ করেছেন। শুধু ইংরাজির 2টি পেপারে লেটার হয়নি। পরীক্ষার মাস দুয়েক আগে তপস্যার প্রেরণায় তিনি কঙ্খল, হরিদ্বার ও ঋষিকেশে পালিয়ে গিয়েছিলেন। হরিদ্বারে ট্রেনের টিকিট করে দিয়েছিলেন ফণী মহারাজ। তখন অবশ্য তিনি সাধু হননি। তাঁর বাবা ছিলেন পূর্ত বিভাগের কন্ট্রাক্টর। ফণী মহারাজ তাঁর বাবাকে ব্যবসার কাজে সাহায্য করতেন, ফলে তাঁর হাতে টাকা পয়সা থাকত। কঙ্খলে বিজয় সেবাশ্রমে উঠেছিলেন। সেখানে স্বামীজির 2 বিখ্যাত শিষ্য স্বামী কল্যাণানন্দ এবং স্বামী নিশ্চয়ানন্দের সান্নিধ্য লাভ করেন বিজয়। তাঁরা বিজয়ের তপস্যার জন্য ব্যাকুলতা দেখে খুশি হন, কিন্তু তার বয়সের কথা বিবেচনা করে তাকে দূরে কোথাও যেতে না দিয়ে সেবাশ্রমেই রেখে দেন। 2-1 দিনের মধ্যেই এসে গেল ঠাকুরের জন্মতিথি। বিজয় মহা উৎসাহে জন্মোৎসবের কাজে লেগে গেলেন। হরিদ্বারে তখন বিখ্যাত সন্ত সাধক ভোলা গিরিজি ছিলেন। বিজয় তাঁকেও দর্শন করেন। সে সময় ঋষিকেশে স্বামী দয়ানন্দ, স্বামী আত্মপ্রকাশানন্দ প্রমুখ বেলুড় মঠের কয়েকজন সাধু ব্রহ্মচারী তপস্যা করছিলেন। উৎসব উপলক্ষে তাঁরা সেবাশ্রমে এলে তাদের সঙ্গে বিজয়ের পরিচয় হয়। কল্যাণানন্দজি ও নিশ্চয়ানন্দজির অনুমতি নিয়ে ঋষিকেশে তাঁদের সঙ্গে বিজয় দিন কয়েক তপস্যা করেন। স্বামী দয়ানন্দ তাঁকে অনেক বুঝিয়ে সুঝিয়ে কলকাতায় ফেরত পাঠান এবং এন্ট্রান্স পরীক্ষা দিতে বলেন। কলকাতায় ফিরে বিজয় আবার বাগবাজারের শিব মন্দিরে এসে উঠেছিলেন। এর আগে 9ম শ্রেণীতে পড়ার সময় একবার পদব্রজে বর্ধমানের নবাবের হাটে 108 শিব মন্দির পর্যন্ত গিয়েছিলেন এবং সেখানে 2 দিন কাটিয়ে ফিরে আসেন। 10ম শ্রেণীতে পড়ার সময় আবার একবার দিনকতক কাশীতে ফণী মহারাজের এক আত্মীয়ের বাড়িতে এবং আর একবার মধুপুরে কিরণচন্দ্র দত্তের বাগান বাড়িতে 1 মাস বিজয় এবং ফণী তপস্যা করে আসেন। মধুপুরে থাকার ব্যাপারে পটল তাদের সাহায্য করেছিলেন। যাই হোক, এই সব কারণে বিজয়ের এন্ট্রান্স পরীক্ষার প্রস্তুতি একেবারেই ছিল না, অথচ পরীক্ষা তখন একেবারে সামনে। সেই অবস্থাতেই বিজয় পরীক্ষা দিলেন এবং অভাবনীয় সাফল্যের সঙ্গে পাশও করলেন। এন্ট্রান্স পাশ করার আগেই বিজয় বার দুয়েক মঠে গিয়েছিলেন যাতে মঠে যোগ দিতে পারেন। বাবুরাম মহারাজের স্বামী প্রেমানন্দের দেহরক্ষার পর তখন মঠের তত্ত্বাবধায়ক ছিলেন মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দ।
রাজা মহারাজ স্বামী ব্রহ্মানন্দ মঠে বেশি থাকতেন না, ফলে মঠে যোগদানের ব্যাপারটি মহাপুরুষ মহারাজই দেখতেন। বিজয়কে তিনি প্রতিবারই বলেন, এখন ওসব হবে না, পড়াশোনা করো, পরে হবে। এন্ট্রান্স পাশ করার পর বিজয় আবার মঠে যোগদানের জন্য গেলেন। এবারেও মহাপুরুষ মহারাজ বললেন, আরও পড়াশোনা করো। ভূতেশানন্দজি মহারাজ পরবর্তীকালে বলতেন, মহাপুরুষজির ন্যায়ের পিছনে ছিল অনঙ্গ মহারাজের স্বামী ওঙ্কারানন্দের ইন্ধন। অবশ্য তাঁর প্রতি স্নেহবশতই অনঙ্গ মহারাজ তা করেছিলেন। মহাপুরুষ মহারাজকে তিনি জোর দিয়ে বললেন, আপনি বেশ করে বলুন ওকে কেন পড়বে না, পড়তেই হবে। কিন্তু আর পড়াশোনা করার ইচ্ছা ছিল না বিজয়ের, কারণ কথামৃতে পড়েছেন, পড়াশোনা বেশি করলে ভগবানের থেকে মন সরে যায়। ঠাকুর বলেছেন, গ্রন্থ হলো গ্রন্থি, পাশ পাশ। ঐহিক বিদ্যা অভিমান বাড়ায়। সেজন্য তখন শুধু সাধন ভজন এবং সাধু জীবনের দিকেই বিজয়ের প্রবল ঝোঁক। তাই বর্ধমান, কাশী, মধুপুর এবং হরিদ্বার, ঋষিকেশে পালিয়েছিলেন তিনি। যাই হোক, কলকাতা সংস্কৃত কলেজে ইন্টারমিডিয়েট ক্লাসে ভর্তি হলেন। 1921 সালে প্রথম বিভাগে স্কলারশিপ পেয়ে আইএ পাশ করলেন বিজয়। দর্শনে অনার্স নিয়ে সংস্কৃত কলেজেই বিএতে ভর্তি হলেন। অনার্সের ক্লাস হতো প্রেসিডেন্সি কলেজে, পাস কোর্সের ক্লাস হতো সংস্কৃত কলেজে। বিজয় বরাবরই কলেজে যেতেন ধুতি আর ফতুয়া পরে। মাথায় ছিল মস্ত একটা টিকি, একেবারে ব্রহ্মচারীর বেশ। প্রথমে ছেলেরা একটু হাসি ঠাট্টা করত, পরে সেসব বন্ধ হয়ে যায়, কারণ কলেজের সেরা ছাত্র ছিলেন তিনি। 1923 সালে যেদিন বিএ পরীক্ষা শেষ হলো, সেদিন পরীক্ষার হল থেকেই সোজা চলে গেলেন বেলুর মঠে। অনঙ্গ মহারাজ বললেন, কিরে, এমএটা না করেই মঠে চলে এলি? রাজা মহারাজের দেহরক্ষার পর মহাপুরুষ মহারাজ তখন মঠাধ্যক্ষ। অনঙ্গ মহারাজ মহাপুরুষ মহারাজের অত্যন্ত স্নেহের পাত্র। তিনি যা বলতেন মহাপুরুষ মহারাজ তাতেই সম্মতি দিতেন। আবার অনঙ্গ মহারাজ তখন মঠের তরুণদেরও নেতা। যেমন তার সাধু জীবন ও শাস্ত্রজ্ঞান, তেমনি আবার সমস্ত কাজকর্মে সকলের অগ্রণী তিনি। এবার অবশ্য অনঙ্গ মহারাজ আর বাদ সাধলেন না, বললেন, এমএটা যখন পড়বিই না, তখন থেকেই যা। ফলে এবার মঠে যোগদান করতে পারলেন বিজয়। কারণ পরবর্তীকালে ভূতেশানন্দজি বলেছেন, মহাপুরুষজির কাছে অনঙ্গ মহারাজ যা বলেন সব ঠিক। বিজয়ের বয়স তখন 22 বছর। 1921 সালে স্বামী শারদানন্দের কাছে মায়ের বাড়িতে বিজয়ের মন্ত্রদীক্ষা হয়েছিল। তিনি এবং ফণী মহারাজ জ্ঞান মহারাজের আশ্রম থেকে স্বামী শারদানন্দের কাছে মায়ের বাড়িতে তখন মাঝে মাঝেই আসতেন। মহারাজ তখন তাকে ভালোভাবেই চেনেন। দীক্ষা সম্বন্ধে পরবর্তীকালে স্বামী ভূতেশানন্দ মহারাজ বলেছেন, শরৎ মহারাজের মানে স্বামী শারদানন্দের কাছে যাতায়াত করতাম। ফণী মহারাজ বোধহয় প্রেরণা দিতেন। ফণী মহারাজ আর আমি গেলাম শরৎ মহারাজের কাছে। বললাম, মহারাজ, দীক্ষা নিতে চাই। মহারাজ তখন উদ্বোধনে নিচের ঘরে ছিলেন। বললেন, অমুক দিন হবে। মুশকিল হলো, দীক্ষা তো নেব, কিন্তু কি নিয়ে যাব? আমার কাছে তো পয়সা কড়ি কিছু ছিল না। ফণী মহারাজ বললেন, টাকা কড়ি নিয়ে ভাবতে হবে না, আমি জোগাড় করব। তিনি জোগাড় করলেন। দুজনে মিলে গেলাম নিউ মার্কেটে। নিউ মার্কেটে সেরা জিনিস পাওয়া যেত। আমরা কিনলাম 4টে 8টা আপেল, পুষ্ট ও সুন্দর দেখে, আর কিছু গোলাপ, অর্থাৎ শুধু আপেল আর ফুল। দীক্ষার দিন যথারীতি সকালবেলা উদ্বোধনে গেলাম আমি আর ফণী মহারাজ। ঠাকুর ঘরে আমাদের দুজনের দীক্ষা হলো আলাদাভাবে। প্রথমে আমার, তারপরে ফণী মহারাজের। শরৎ মহারাজ আসনে বসলেন, আমাকে তার ডান দিকের আসনে বসতে বললেন। মহারাজ পুজোর মন্ত্রাদি উচ্চারণ করলেন, অঙ্গন্যাস করন্যাস করলেন আমাকে ছুঁয়ে ছুঁয়ে। অবশেষে মন্ত্রদান করলেন। দীক্ষা হয়ে গেল। জিজ্ঞাসা করলাম, গায়ত্রী জপ করব কি? মহারাজ জিজ্ঞাসা করলেন, গায়ত্রী দর্শন হয়েছে? আমি বললাম, না। মহারাজ বললেন, তাহলে গায়ত্রী জপ করবে। সেদিন দুপুরে মায়ের বাড়িতে প্রসাদ পেলাম আমরা। তখন তো মা দেহে নেই,
গোলাপ মা, যোগিন মা ছিলেন। ওরাই খাওয়া দাওয়ার ব্যাপারটা দেখতেন। উদ্বোধন বা মঠে যাতায়াত এর আগে করতাম, দীক্ষার পর থেকে তা আরও বেড়ে গেল। 1923 সালের 30শে ডিসেম্বর রবিবার, বাংলা 15ই পৌষ 1330, শ্রী শ্রী মায়ের পূর্ণ জন্মতিথিতে বেলুর মঠের পুরনো ঠাকুরঘরে সকাল 9:30টায় মহাপুরুষ মহারাজ বিজয়কে ব্রহ্মচর্য দীক্ষা দিলেন। বিজয়ের নাম হলো প্রিয় চৈতন্য। সেবার মোট 8 জনের ব্রহ্মচর্য হয়েছিল। তাদের মধ্যে ছিলেন যতীন, পরবর্তীকালে স্বামী গম্ভীরানন্দ; মতি, পরবর্তীকালে স্বামী শিবস্বরূপানন্দ; এবং মনু, পরবর্তীকালে স্বামী অচিন্তানন্দ। মঠের পদ্মপুকুরের, বর্তমানে যার অস্তিত্ব নেই, ধারে নূতন ব্রহ্মচারীরা 3 দিন সপাকে হব্যিসান্ন গ্রহণ করলেন। তাদের ব্রহ্মচর্য দীক্ষার সময় আচার্যের আসনে ছিলেন স্বামী শুদ্ধানন্দ। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্ব নিয়ে আপনাদের কাছে ফেরত আসব। ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।